রংপুরে 4 খুনের ঘটনায় এবার ভিন্ন তথ্য দিল পুলিশ। 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। টুকু আসে টুকু যায়। একদিকে রংপুরের 4 হত্যাকাণ্ডে রংপুর নগরীর সাধারণ মানুষের সাথে চোর পুলিশ খেলছে আইন শৃঙ্খলা বাহিনী, আর অন্যদিকে জাতীয় সংসদ ভবনে চলছে টুকু আসে টুকু যায়, অর্থাৎ কারেন্ট আসে কারেন্ট যায়। যে রুমিন ফারহানার বক্তব্য সংসদে আলোড়ন সৃষ্টি করেছে। টুকু আসে টুকু যায়। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। কিন্তু এদিকে আবার রংপুরের জেলা স্কুলের সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন করে মুখ খুলেছে পুলিশ। কিন্তু তাদের এই নতুন বক্তব্য নিয়ে এখনও প্রশ্ন তুলেছে খোদ রংপুরের মানুষ। জমি নিয়ে বিরোধ, জাত প্রধার দ্বন্দ্ব নাকি অন্য কিছু? আসল রহস্য এখনও কাটেনি। আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই মামলার সর্বশেষ অবস্থা, পুলিশের বক্তব্য থাকা অসঙ্গতি এবং যেসব প্রশ্নের উত্তর আজও অধরা, যার আন্তঃপান্ত বের করার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গত বৃহস্পতিবার 27শে আগস্ট ভোরবেলা রংপুরে যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে তাতে প্রাণ হারায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং 5ম শ্রেণীর শিক্ষার্থী আয়ুষ। সেই দিনই সকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি সংবাদ সম্মেলনে জানান, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া 2 আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী তারা দুজন। পুলিশের ভাষ্য মতে গণপতি চক্রবর্তী সিদ্ধার্থের পূর্বপুরুষের কাছ থেকে জমি কিনেছিলেন, আর সেই জমির শরিকদের পাওনা টাকা নিয়ে ছিল দীর্ঘদিনের অসন্তুষ্ট। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক দূরত্ব। ব্রাহ্মণ পরিবারের গণপতি চক্রবর্তী থাকতেন দাস সম্প্রদায়ের অধ্যুষিত এলাকায় এবং তিনি কাউকে সহজে তার নিজের বাসায় ঢুকতেও দিতেন না বলে জানান পুলিশ। পুলিশের বর্ণনা অনুযায়ী ঘটনার রাতে আসামির বন্ধু সীমান্তের বাসায় মাদক সেবন করেন, পরে আরও মাদকের জন্য নিজের মোবাইল ফোন বন্ধক রেখে মাদক নিয়ে গণপতির বাসার ছাদে ওঠেন। সেখানেই ভোরে হাঁটতে আসা গণপতি চক্রবর্তী তাদের চিনে ফেললে পরিচয় গোপন রাখতে একের পর এক 4 সদস্যকেই শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে দাবি পুলিশের। কিন্তু পুলিশের এই বক্তব্য থেকে যাচ্ছে একাধিক অস্পষ্টতা। প্রথমত, এই হত্যাকাণ্ডের ডিএনএ পরীক্ষার নমুনা হিসেবে সংরক্ষিত তরল পদার্থ রাখা হয়েছে এমন এক জায়গায় যেখানে যে কারোরই পক্ষে আলামত নষ্ট করা সম্ভব, এমন অভিযোগ উঠেছে, যা আমরা এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একটি স্পর্শকাতর মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত এভাবে যেখানে সেখানে রাখা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের ভিতর। দ্বিতীয়ত, আসামিদের পরিবার, বিশেষ করে তাদের বাবা মা প্রশ্ন তুলেছেন সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে। তাদের ভাষ্য, তাদের সন্তান কিভাবে 4 জন মানুষকে হত্যা করতে পারে অথচ আশেপাশে কেউ টের পেল না। আর যদি সত্যি তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকে তাহলে ঘটনার পর পালিয়ে না গিয়ে তারা বাসায় ফিরে এলো কেন? এই প্রশ্নের উত্তর জানতে চায় আসামিদের পরিবার। এখানে এমন কিছু ঘটেছে, অভিযুক্তরা সত্যিই সেই বাসার ছাদে গিয়েছিল এবং তাদের সাথে বাসার মালিক গণপতির সাথে তাদের কথার কাটাকাটিও হয়। তাদেরকে তাড়িয়ে দিলে তারা বাসায় ফিরেও আসে, কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে অন্য কেউ যে এই ঘটনা না ঘটাতে পারে তার আসলে গ্যারান্টি কি? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আজও মেলেনি, আর মিলবেও না, কারণ কার কাছে বিচার চাইবেন? আর তৃতীয়ত, তদন্তকারী সংস্থার এক এক সময় এক এক রকম বক্তব্যের কারণে রংপুরের সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব না দিয়েই কমিশনার চলে যাওয়ায় উপস্থিত সংবাদকর্মীদের মধ্যেও দেখা গিয়েছে ক্ষোভ। এদিকে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন প্রীতিলতা বা তার মেয়ে আগামী শরীরের
কোনো আলামত পাওয়া যায়নি। তবে শ্বাসরোধের কারণেই শরীরের যে স্বাভাবিক শারীরবৃত্তির প্রতিক্রিয়া হতে পারে সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এখানে আবার এই হত্যাকাণ্ডের ময়না তদন্তের ডোম বলছে ভিন্ন কথা, যা কারো কথার সাথে কারো কথার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তকারীরা একটি নির্দিষ্ট কারণ ও কাহিনী দাঁড় করানোর চেষ্টা করলেও প্রমাণ সংরক্ষণে অবহেলা, অভিযুক্ত পরিবারের পাল্টা প্রশ্ন এবং পুলিশের অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য সব মিলিয়ে এই মামলা এখনও ধোঁয়াশায় ঘেরা। রংপুরবাসীর মনে এখন একটাই প্রশ্ন, আসল সত্যিটা কবে সামনে আসবে, নাকি এই 4 হত্যাকাণ্ডের রহস্য অধরায় থেকে যাবে? দর্শক, চলেন এই আসামির মা আসলে কি বলেন সেটাও একটু দেখে আসা যাক। আমি তো এটাই বিশ্বাস করতে পারতেছি না, ওই রকম 2টা ছোট ছেলে এত বড় কাজ করতে পারে, 1টা নয়, 2টা নয়, 3টে নয়, 4টে। এটা কখনো কারো বিশ্বাস হয়? আমার ছেলে কি করে করো, কিন্তু 60 ঘন্টার জন্য তো আমারও হৃদয় ফাটে না। আমিও তো মা। কিন্তু সে যদি কাল অন্যায় কাজ কিছু করতেই থাকে, সে শাস্তি পাবে। আর আমি তো ভাবতেছি, চিন্তা করি, সে এত বড় কাজ করে গলি ফেলাইলো, আমার তো এটা কখনো বিশ্বাস করতে পারতেছি না। আমি যদি মনে করতাম বলে আমার ছেলে কোনোদিন মারামারি বা কারো কোনো দিন দাঙ্গাদাঙ্গিত গেল, বা কোনো দিন কারো হাত কাটি দিল বা পা কাটি দিল, বা কাকু কোনো দিন হলো অন্যায়ভাবে গাইলাগাইলি করলো, না আমার মনটা চাই বলে না হোক, এদেরকে পেছনে হয়তো বা কেউ না কেউ নেতেন এত বড় সাহস পায়, সে তো উপযুক্ত না। 2টাতে ছেলে আছে, সে ছেলে 2টা তো উপযুক্ত না বলে উপযুক্ত তার মাথায় এত বড় কাজ করতে পারে। আমি এখন চাই তাদের মুখ থেকে শুনি না, আমি তো না, আমি তো বাসায় থেকে না আসি, পড়ার খাটুনি করি, 72 কেজি 50 কেজি বীজ আমি খুবই আসলে ক্লান্ত হয়ে পড়ি। আমার 2 ছেলে, বড় ছেলেও কিন্তু বড় ছেলে এই যে ও জানে না বলে এত বড় ঘটনা, ও হলো যেদিন গেছে তারপরের দিন এই ঘটনা। আমার এত বড় আমি যদি দেখলাম না কোনো দিন কোনো ছেলে বা কোনো ঝগড়া কাজে নাগিল বা একটা নাঠি ধরিয়ে চলে গেল মারামারি করতে বা ডাঙ্গাডাঙ্গি করতে, বা কারো গলা কাটি দিল বা হাত কাটি দিল বা কোনো কিছু করি আসিল, তাহলে আমি এটা বুঝতে পারলাম না আমার ছেলে তো এইরকমই। আমার ছেলে এগুলো করেনি, এই ছেলেটাই নিয়ে যায় নষ্ট করতেছে, এগুলো কিচ্ছু করেনি। আমার ওই যে আশেপাশে বাড়িগুলো আছে, শোনেন আমার ছেলে কি করছে, ওরাই বলবো ভালো না, ওরাও ভালো ছিল, ওই লোকটা খুবই ভালো, মাস্টার খুবই ভালো এবং শ্রদ্ধা করতো আমাদের। পরিশেষে বলতেই হয় এই দায় সরকারকে নিতে হবে, কেননা এই সরকারের আমলে এই ঘটনা ঘটলেও তার আইন শৃঙ্খলা বাহিনী চোর পুলিশ খেলছে রংপুরের সাধারণ মানুষের সাথে। দর্শক, রংপুরের এই 4 হত্যাকাণ্ডের বিষয়ে আসলে আপনাদের কি মনে হয়? এই দুজন কি হত্যাকাণ্ড ঘটিয়েছে, নাকি তাদেরকে এখনও ফাঁসানো হচ্ছে এই মামলায়? পর্দার আড়ালে এমন কেউ আছে যাকে কেউ এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারছে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।